শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজকের রাঙা সকাল কিন্তু বিশেষভাবে রাঙা, আমার জন্য, তোমার জন্য। কেন বলো তো? বিশেষ অতিথি আছেন এবং রাঙা মানুষ আছেন আমাদের কবিতা সঙ্গে। আবৃত্তির মানুষ রয়েছেন, একেবারে কবি তাই। রয়েছেন একজন আমাদের সঙ্গে, এবং তিনি আমার খুব প্রিয় একজন মানুষ। বাহ, চলো এই মানুষটাকে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী মাহবুবুর রহমান টুনু। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। ভীষণ আনন্দিত যে মানুষটার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হতাম, সেই মানুষটার সামনে বসে আছে। আমিও ভীষণ আনন্দিত যে আজকে আপনাদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারছি। শিল্প সাহিত্য যারা চর্চা করেন তারা কি একটু বেশি সাহসী হন? কারণ আপনার জীবনে একটা ঘটনা আছে যে আপনি চাকরি ছেড়েছেন, শিল্প সাহিত্য চর্চা করবেন, ভালোবাসবেন। আমার মনে হয় যে সাহসী হয়, তার কারণ হচ্ছে শিল্প ব্যাপারটাই তো আসলে প্রভাবিত করে মানুষজনকে, এবং সেই চর্চার মধ্যে দিয়ে আসলে সাহসটা আমার মনে হয় যে আপনা আপনি সঞ্চারিত হয়ে যায় একজন একদম। শিল্পীর মধ্যে। সত্যি আর শিল্পকে ভালোবেসে ফেললে সেই ভালোবাসা থেকে বের হয়ে আসাটা আমার মনে হয় খুবই দুঃসহ, কঠিন, এবং সেখান থেকে বের হতে না পারবার কারণেই কিন্তু চাকরি থেকে বের হয়ে আসা। একেবারেই তাই। এই সাহসটা শুধুমাত্র আমার মনে হয় শিল্পীদের ক্ষেত্রে একটু বেশিই হয়ে থাকে। আমরা একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার জন্ম, বেড়ে ওঠা, ছোটবেলার স্মৃতি সব মিলিয়ে একটু ছোটবেলাটায় থাকতে চাই। আমার জন্ম হচ্ছে বাংলাদেশের উত্তরের একদমই শেষ জেলা কুড়িগ্রামে। জি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। আমি আমার গ্রামের নামটিও বলবো, বানাতিটারি, এবং সেখানে খুব চমৎকার একটা নদী আছে, দুধকুমার নদী। সেই দুধকুমার নদীর পাড়ে আমার জন্ম, এবং সেখানেই শৈশব থেকে কৈশোর পর্যন্ত বেড়ে ওঠা। আর শৈশব বলতে মানে আমাদের ওই প্রত্যন্ত গ্রামের শিশুদের বা কিশোরদের যেরকম শৈশব হয়, আমার আসলে শতভাগই সেটাই ছিল। একদম নদীতে গোসল করা থেকে শুরু করে গরুকে গোসল করানো, নদী পাড়ি দিয়ে যাওয়া সাঁতরে, তারপর নদী পাড়ি দিয়ে যে নদীর ওপারে পানিতে ডুবে ডুবে মাছ ধরা, বাহ। তারপর এই যে জমিতে যখন পানি জমে সেই পানি ছেঁকে মাছ ধরা, এরকম মার্বেল খেলা। তো ওই সময়ের ওই শৈশব, বললাম না যে শতভাগ সমস্ত বেয়ারিং এর গাড়ি চালানো, হ্যাঁ, তারপর টায়ার চালানো, এই যে ব্যাপারগুলো, এই সবগুলোই ছিল আমার শৈশবে। আপনি তো বেশ দুরন্ত ছিলেন, তাই না? হ্যাঁ, আমি খুবই ভীষণ রকম দুরন্ত ছিলাম, এবং এই দুরন্তপনার জন্য আমার মনে হয় যে আমার বকাঝকাও খেতে হয়েছে পুরো অনেক। জেলাতে বোধহয় মানে আমি বোধহয় মারপিট খাওয়াতে চ্যাম্পিয়ন ছিলাম। আমার আচ্ছা। আব্বা প্রচুর মারতেন, আব্বা আম্মা দুজনই প্রচুর মারতেন। এবং এই মারবার স্মৃতি ধরে যদি বলি, যে আমার কাছে একটা বড় একটা স্টিলের গামলা আছে। আচ্ছা। এই গামলার মাঝখানটা বেশ মানে আর কি আমার পিঠে উনি মেরেছিলেন ছোটবেলায়, তখন বোধহয় 6-এ পড়ি, ওই মার্বেল খেলবার কারণে। মার্বেল খেলেছিলাম, সেই কারণে ওই গামলাটা একটু হয়ে গেছে, মানে আমার হাড়ে লেগে হয়ে গেছে কিছুটা। তো মা হচ্ছে ওই গামলাটা রেখে দিয়েছেন। তিনি তখনই বলতেন যে যখন তোর বিয়ে হবে তোর বউকে দেখাবো, তোর বাচ্চাকে দেখাবো, এবং তিনি দেখাচ্ছেনও। গামলা এখন রয়ে গেছে। তো এইরকম অনেক স্মৃতি আছে। গ্রামে যারা বড় হয় তারা আসলে ভীষণ সৌভাগ্যবান। সেক্ষেত্রে আপনি ভীষণ সৌভাগ্যবান একজন মানুষ, কারণ চমৎকার একটা শৈশব আপনি পেয়েছেন। নিঃসন্দেহে। পরিবারের মায়ের কথা বলছিলেন, মা বাবা, পরিবারের বাকি সদস্য যারা রয়েছেন তাদের কথা একটু শুনতে চাই। আমার পরিবারে আমরা হচ্ছি 2 ভাই, মানে আব্বা আছেন, আম্মা আছেন, আমার ছোট এক ভাই আছে, আমি, আর আমার স্ত্রী আছেন, ছোট্ট একটা কন্যা সন্তান আছে। সেটা আপনার বর্তমান পরিবার। বাবু। আর আপনারা 2 ভাই তাহলে? আমরা 2 ভাই। সাধারণত কিন্তু আমি শুনি যে বড়রা একটু শান্ত স্বভাবের হয়, সে জায়গাটায় আপনি একটু দুরন্ত ছিলেন। সেটাও আসলে ছোটবেলায় সবাই আসলে কম বেশি থাকে, কিন্তু পরিবার থেকে নিষেধ থাকা সত্ত্বেও নদীতে গোসল করতেন অনেক। এই অভিজ্ঞতাটা কেমন আসলে? মানে ভালো লাগতো অনেক নদীতে থাকতে? ভীষণ ভীষণ, এবং গোসল করবার পেছনে মানে খুব মজার একটা স্মৃতি আছে। যেমন আমি যেটা করতাম, আমরা তো খুব ছোটবেলা থেকেই মানে যেহেতু নদীর পাড়ে বেড়ে ওঠা, আমরা সাঁতারটা পারতাম আর কি।
তো আমি যখন বড় হলাম ক্লাস 9-এ বা 10-এ যখন পড়ি তখনও পর্যন্ত আমার বাসা থেকে নদীতে গোসল করবার জন্য নিষেধাজ্ঞা ছিল। এটা কি কোনো কারণ ছিল এমনিতে? এমনিতে আমার বাড়িতে একটু এরকম বেশ কিছু কঠোর নিয়ম কানুন ছিল আর কি। গাছে ওঠা যাবে না, নদীতে গোসল করা যাবে না, একটু মানুষজন বেছে বেছে মিশতে ভালোবাসা হবে, শিখিয়ে আসে এরকম। সাবধানতার তো কে মানে এসব বলেন। তার তো মধ্যে, হ্যাঁ। এরপর নদীতে গোসল করতাম। গোসল করবার পর যেটা করতাম, আমরা ওই নদীর পাড়ে দাঁড়িয়ে, লুঙ্গি পরা থাকতো, নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা লুঙ্গি শুকাতাম নদীর পাড়ের বাতাসেই, রোদে। আচ্ছা। এবং শুকোবার পর যেটা করতাম, যে গোসল করবার পর তো শরীর একটু ফ্রেশ হয়ে যায়, দেখলে টের পাওয়া যায়। আমরা যেটা করতাম, নদীর পাড় থেকে ওই হালকা বালুকণা এটা সেটা একটু গায়ে লাগিয়ে নিতাম, যাতে বাসায় দেখলে মনে করে গায়ে ময়লা লেগে আছে, ও কোথাও গোসল করেন। হ্যাঁ। কিন্তু আমার মা এতই চালাক, বাড়িতে আসবার পর যেটা হতো যে আমি যদি বাইরে কোথাও খেলতাম, আমার গায়ে ধুলো লাগতো কিন্তু লেগে আছে বালুকণা। তিনি ধরে ফেলতেন যে তুমি নিশ্চয়ই নদীর পাড়ে গিয়েছো, এই যে বালুর উপর মতন চিকচিক করছে, এটাই হচ্ছে তার সাক্ষী। মায়ের চোখ আসলে ফাঁকি দেয়া যায় না। সবই বলছে, তাই না? এবং এটাই অদ্ভুত। হ্যাঁ, আমি এখনো অবধি এত বয়স হয়ে যাওয়ার পরও আমার কাছে মনে হয় যে মায়ের কাছে ধরা খেয়ে যাবই। অন্য যে কোনো জায়গায় আসলে বেঁচে যায়, কিন্তু মায়ের চোখ ফাঁকি দিতে পারি না। আমরা গল্পে ফিরবো, আপনার আরো অনেক মজার মজার স্মৃতি রয়েছে, সেগুলো জানতে চাই। তবে আপনার সম্পর্কে কিছু তথ্য আমাদের কাছে আছে, সেটা একটু দর্শকদের জানিয়ে আসবো। মাহবুবুর রহমান টুনু এই সময়ের একজন জনপ্রিয় তরুণ আবৃত্তি শিল্পী। ছোটবেলা থেকেই কবিতা লেখালেখির সঙ্গে যুক্ত। কুড়িগ্রামের আবৃত্তি সংগঠন কত্থক আবৃত্তি চর্চা কেন্দ্রে মূলধারার আবৃত্তি চর্চা শুরু করেন, যেখানে আবৃত্তি শিল্পী রেজাউল করিম রেজার হাত ধরে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ঢাকায় এসে বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। কবিতা ও আবৃত্তিকে জীবনের প্রধান সাধনা হিসেবে নিতে 2023 সালে চাকরি ছেড়ে দেন। একই বছরের 27 অক্টোবর ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে তার প্রথম একক আবৃত্তি প্রযোজনা উড়ে যায় বিষণ্ণ মেঘ অনুষ্ঠিত হয়। 2024 সালে আবৃত্তি শিল্পী দিলারা নাহারের সঙ্গে যুগল আবৃত্তি প্রযোজনা দুজনে কুজনে কবিতায় পরিবেশন করেন। 2024 সালের 18 সেপ্টেম্বর তিনি বুনোফুল বাচিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শেখানো হয়। একই বছর 21শে বইমেলায় প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ কোলাহল থেমে গেছে। এগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। ব্যক্তিগতভাবে আমার ছোটবেলার গল্প শুনতে খুব ভালো লাগে। এটার আরেকটা কারণ হচ্ছে শৈশবের অনেক স্মৃতি আসলে মেলানো যায়, আর কিছু থাকে না, চিত্রটা না চোখে ভেসে ওঠে। তো এই জন্য আসলে আরেকটু বেশি ভালো লাগে। ছোটবেলায় আসলে স্বপ্ন তো আমরা কম বেশি দেখি সবাই, নানান ধরনের স্বপ্ন দেখি যে বড় হয়ে কি হব। সেই স্বপ্নের জায়গাটা নিয়ে একটু আসতে চাই, কিন্তু যেহেতু একজন আবৃত্তি শিল্পীকে পেয়েছি, কথার ফাঁকে ফাঁকে আবৃত্তি শুনলেও আমার মনে হয় দর্শকরাও বেশি খুশি হবেন। তো শুরুতে একটা আবৃত্তি যদি শুনে নিতে পারি আমরা। আমরা যেহেতু ছোটবেলার গল্পে ছিলাম এবং গল্পে আমার দুধকুমার, আমার নদীর গ্রাম, কথা, সমস্ত কিছু উঠে আসছিল। আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে শুরু করি। আমার শৈশবের স্মৃতি বিজড়িত একটি কবিতা। কবিতার শিরোনাম শেকড়। দুধকুমারের পাড়ে দাঁড়ালে আমার বয়স কমে যায় 17 বছর। ওখানে ঘাসের ওপর বসলে আমি ফিরে যাই মায়ের কোলে। বাড়তি প্রাপ্তি হাওয়া এসে ছুঁয়ে দিলে শুনি ফজরের আজান। খানিক বাদেই শুনি মসলেম ভাইয়ের স্যান্ডেলের শব্দ। কিরে টুনু, নামাজ পড়বে যাবার নয়? কেরে, ঘুম ভাঙে নাই এলাও, টক করি আয়। দুধকুমারের বুকে জ্যোৎস্না নেমে এলে দেখি খড়ের ঢিবির ভেতর লুকোনো 4টি ভীতু মুখ। উনুনের খড়ি হাতে হন হন হাঁটছেন মা এদিক সেদিক। ঝিকিমিকি ঢেউয়ে দোলে কুষাণ যাত্রায় মিস ডায়নার কোমর। পুস্তবের গানের সুর প্রতিধ্বনিত হচ্ছে পার ওপার। এক ঢেউয়ে গফুর বাদশা, আর এক ঢেউয়ে বানেছা পড়ি। ভাঙনের শব্দে শুনি হামিদ দাদুর পিছু ডাক। চোখের জলে ভেসে যায় গল্পেরা ভাটির স্রোত ধরে। পড়ে থাকে ভাঙা প্লেট ও বাটি, ডিমের খোসা, আর নারকেল গাছ থেকে ছিঁড়ে পড়া বাবুই পাখির বাসা। 17 বছর বাদে বৃষ্টি ঝরে ফের ফের কাঁধে হামিদ দাদুর হাত। সেই যে গেলুরে দাদু, এনা খোঁজো নেওয়া না গেনা রে, এত্তি আসপুতা না কয়া আসা না গেনা, আমরা গুলো কি মরি গেছি রে দাদু। ভীষণ সুন্দর, মনে হচ্ছে জীবন্ত হয়ে উঠছিল।
অনেক স্মৃতি কথা, তাই না? একদম। সেই দুধকুমার, সেই পারিবারিক পরিবেশ এবং আমাদের আঞ্চলিক ভাষা এটা আপনার কোলাহল থেমে গেছে এই কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ থেকে। থেকে নেয়া। খুব সুন্দর লেখা। আমরা লেখালেখির জায়গাটায় আসবো, তবে ওই যে স্বপ্নের কথা বলছিলাম, সেই স্বপ্নের জায়গাটা আরেকবার আসতে চাই। কোনো স্বপ্ন দেখতেন ছোটবেলায়? না, মানে আমার ওইভাবে বিশেষ কোনো স্বপ্ন ছিল না, এবং এই শিল্প সম্পর্কিত বা কবিতা আবৃত্তি সম্পর্কিত এরকম কোনো স্বপ্ন তো ছিলই না। কারণ আমি যে জায়গাটায় বেড়ে উঠেছি, আমার আমার গ্রাম, ওখানে আবৃত্তি শব্দটার সঙ্গে কেউ সেভাবে পরিচিত ছিলেন না। আর ছোটবেলা থেকে আমার লেখালেখির সঙ্গে একটা যেহেতু সম্পৃক্ততা ছিল, এবং আমার ছোট মামা লিখতেন, ওনাকে আচ্ছা। দেখতাম, আচ্ছা। উনি গাইতেনও খুবই চমৎকার। কি নাম তার? ওনার নাম রফিকুল ইসলাম। তিনি নিজে বাজিয়ে বাজিয়ে গাইতেন, মানে ওনাকে নিয়েও অনেক স্মৃতি, আমাদের নানু বাড়ির যে স্মৃতি, সবাই গানের আসর বসানো। তো তখন দেখা যেত যে মাঝে মধ্যে ওই লেখার সূত্র ধরে মাঝে মধ্যে ইচ্ছে হতো, হ্যাঁ বড় হলে কবি হব, এটা হব, ওটা হব, মানে এই লেখালেখি সম্পর্কিত। কিন্তু পরিবারের একটা কঠোর একটা নানান রকম নিয়ম ছিল, যেটা বলছিলেন আপনি। সে জায়গাটা থেকে পরিবারের বড় ছেলে, বাবা মার কি কোনো স্বপ্ন দেখা হতো কিনা? বা বাবা মা থাকে না অনেক সময়, বড় ছেলে কি হবে সেটা নিয়েই ভাবতেন হয়তো। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই গ্রাম্য যে মধ্যবিত্ত পরিবারের তাদের যেরকম চিন্তাগুলো, স্বপ্ন থাকে, হ্যাঁ। তাদেরও ছিল, হ্যাঁ ছেলে বড় হয়ে চাকরি করবে এবং সংসারের হাল ধরা যে ব্যাপারটা, হ্যাঁ সেরকম চিন্তা ভাবনা আমারও ছিল। নির্দিষ্ট করে কোনো স্বপ্ন ছিল না, কিন্তু যেটা হয় পরবর্তীতে জীবনে বেশ কিছু ঝড় চলে আসে। ওই যে বললাম দুধকুমারের ওপরে বাড়ি, হ্যাঁ নদী এবং ভাঙন, নদী যেটা ভাঙনের শিকার তো হয়েছিলেন আপনারা। পরবর্তীতে স্বপ্ন দেখবার মতন কোনো সুযোগই আমি সেই পাইনি। গল্পটা একটু, গল্প আসলে বলছি, মানে সেই দুঃসময়ের কথাটাই একটু শুনতে চাই, যে আপনাদের পরিবার তো এমনি সচ্ছলই ছিলেন আপনারা, সেই সময় নদী ভাঙনের এই বিষয়টি কিভাবে আপনাদের উপর প্রভাব ফেললো? সচ্ছল মানে বেশ ভালো রকমেরই সচ্ছল ছিলাম আমরা গ্রামে, এবং আমার দাদু বব্বা সবাই মোটামুটি পরিচিত, সেখানে সবাই চিনতেন। এবং দাদু সেই সময় পুরনো যখন মহকুমা ছিল তখন দাদু চেয়ারম্যান ছিলেন। বেশ ভালো রকমেরই সচ্ছল ছিলাম। দুধকুমার নদী যেটা হলো যে ভাঙনে আমাদের আবাদি জমিন থেকে শুরু করে ভিটেবাড়ি সমস্ত কিছুই তো ভেঙে নেওয়া হলো। এটা 2012 সালের দিকে। আর নদীর পাড়ে থাকলে যেটা হয়, আব্বা তার শেকড়কে এতটাই ভালোবাসতেন, পছন্দ করতেন, ইভেন আমি নিজেও। আমরা না একবার ভেঙে যাবার পর আমরা সঙ্গে সঙ্গে অন্য কোথাও বাড়ি করিনি। আমরা যেটা করতাম, নদীটা একবার ভাঙতো আমাদের প্রথম বাড়িটা, মানে একদম পুরনো বাড়িটা, আমরা যেটা করতাম ওর পেছনে আমাদের যে আরেকটু জমি আছে, ওটা নিয়ে নদী থেকে 200 হাত ফাঁকে সেখানে গিয়ে আমরা আবার নতুন করে ঘর তুলতাম। আচ্ছা। এরকম 3-4 বার আমরা করেছি। যখন আমাদের সেই জমিও চলে গেল, তারপর আমরা সেই এলাকা ছাড়লাম আর কি। এবং আমার যুদ্ধ বলি, সংগ্রাম বলি, সমস্ত কিছুর শুরুটা সেখান থেকে, 2012 সাল থেকে। তখন আপনি কিসে পড়েন? তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার। তারপর পরিবার কোথায় আসলে শিফট হলো? পরিবার তখন আমাদের যেটা হয়েছে, আব্বা খুব কি বলবো, আব্বা হচ্ছে সংসারের ছোট ছেলে, তো আচ্ছা। আব্বা আমার থেকেও দ্বিগুণ দুরন্তপনা মানুষ ছিলেন, আচ্ছা। এবং তিনি তার আসলে ভবিষ্যৎ নিয়ে ওরকম কোনো পরিকল্পনা কখনোই ছিল না। তিনি যে কারণে থাকে না যে নদীর পাড়ে বাড়ি থাকলে দূরে কোথাও একটু জমি কিনে রাখা ভবিষ্যতের জন্য বা কিছু একটা, আব্বা সেটা করতে পারেননি। এবং আব্বারও বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল। আচ্ছা। বেশ বড় রকমের একটা ব্যবসা ছিল আব্বার কাপড়ের, সেটাই তিনি একটা ধাক্কা খান, যে কারণে ওনার পক্ষে ওটা আর হয়ে ওঠেনি। আমাদেরকে ভাড়া থাকতে হয়েছে মোটামুটি 2-3 বছর শহরে, এবং তার পরবর্তীতে আমি নিজে জমি কিনি, কিনে সেখানে বাড়ি সেটা করি। তো অনেক পরে পরে, আসলে, হ্যাঁ। আমরা যদি ছোটবেলার আরো কিছু আপনাকে নিয়ে একটু আবিষ্কার করতে চাই, আপনি উপস্থাপনা করতেন, ছোটবেলায় বিতর্ক করতেন, লেখালেখি, যেটা আসলে ছোট মামার আপনার বলছিলেন প্রভাব ছিল। আবৃত্তিও কি তখন করা হতো নাকি সেটা আরো পরে? আবৃত্তিটা মানে 2007 সাল, তখন আমি 7ম শ্রেণীতে পড়ি। আচ্ছা। তখন টুকটাক মানে শোনা হতো, শখে আমি একা বসে। একা চেষ্টা করতাম, মঞ্চে সেভাবে কখনোই করা হয়ে ওঠেনি। আচ্ছা। আর লেখালেখিটা করতাম 7ম শ্রেণী থেকেই। কি লিখতেন সেই আমি সময়? কবিতা লিখতাম, কবিতা দিয়ে শুধুমাত্রই শুরু। কবিতা, আচ্ছা। হ্যাঁ। এবং তখন আমাকে স্কুলের বন্ধুরা ওই যে কবি বলতো। কবি 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 বলে ডাকতেন আর কি। আর এখনো তো বেশ আপনার মধ্যে কবি কবি ভাবটাই এখনো রয়েছে, ডাকে, লম্বা আমার চুল। বন্ধুদের মতো অনেকেই এখনো কবি ডাকে। সে সময় ছোটবেলায় কি কবিতা কোনো জায়গায় ছাপা হয়েছে বা কোথাও হ্যাঁ, না 2010 স্কুলের সাল ম্যাগাজিনগুলোতে? থেকে, মানে আমি এসএসসি পরীক্ষা দিব ওই সময় থেকে আমার বেশ কিছু পত্রিকা আমার লেখা বাহ, ছাপা তাহলে আছে। আমরা এই পর্যায়ে প্রত্যেকটা আরেকটা কবিতা শুনি। পত্রিকা আমার সংগ্রহে আছে। বাহ, এবার কবিতা কি শুনবো একটা, আমরা? নিশ্চয়ই। হ্যাঁ।
এবার আমি একটা প্রেমের কবিতা শোনাই, বেশ মজার কিন্তু খুব গভীর প্রেমের কবিতা আর কি, মজার হলেও। শুনি। কবিতার শিরোনাম লবণ, আদিত্য অনিকের কবিতা। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে, শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটা পুরো দস্তুর সাধারণ। মেয়েটার রূপে ও লাবণ্যে, ফ্যাশনে ও বসনে আগা কোড়া বিশেষণ। এক ঝাঁক প্রজাপতি উচ্ছল তরুণের ভিড়ে ছেলেটা একেবারে অপাংতেয়, তবু অতি বড় সাহস করে একদিন বলেই ফেলল, আমার সাথে চা খাবে? ছেলেটার অমন দুঃসাহসী অফারে অবাক মেয়েটি কি জানি কি ভেবে বলল, চলো। মেয়েটির মুখোমুখি বসা ছেলেটার বুক ধড়ফড়, জিহ্বা আড়ষ্ট, চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে লবণ দাও। মেয়েটি অবাক হয়ে বলল, সে কি, তুমি চায়ে লবণ খাবে নাকি? ছেলেটি বলল, হ্যাঁ, আমার জন্ম নোনা জলের সাগর পাড়ে। নোনা চায়ে চুমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম, নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটি অবাক হয়ে শুনল ছেলেটির কথা, তারপর বলল, জানো, আমি কোনোদিন সাগর দেখিনি। আমার বাড়ি পাহাড়ে, ওখানে গা ছুঁয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতো। সাগর আর পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় হলো দিনে দিনে। তারপর বিয়ে, সংসার এবং শেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মরার আগে বুড়ির হাতে একটি চিঠি দিয়ে বলল, মরার পর খুলবে। বুড়ো মারা যাবার পর বুড়ি চিঠিটা খুলল। তাতে লেখা আছে, লবণ দিয়ে চা আমি কখনোই খেতাম না। তোমার সামনে থতমত খেয়ে চিনি বলতে লবণ বলে ফেলেছিলাম, আর বোকামি ঠাকতে অমন গল্প ফেঁদেছিলাম। তাই 40 বছর, 40টা বছর তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতের লবণ চা সত্যি খুব মিষ্টি। বুড়ি প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল একদিন, তাকে চা দেয়া হলো। বুড়ি বলল, একটু লবণ দিন না। প্রতিবেশী অবাক হয়ে বলল, সে কি, আপনি চায়ে লবণ খাবেন নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা খেতে খুব মিষ্টি। এবার একটু সেই জায়গাটায় আসতে চাই। একটা হলো নিজের শখের বশে একটু নিজে নিজে লেখালেখি শুরু, একটু নিজের মতো করে বলা, আর ছোট মামার প্রভাব তো রয়েছেই। কিন্তু কবে থেকে আসলে প্রাতিষ্ঠানিকভাবে শুরু হলো যে না, আমি আসলে এই জায়গাটায় আসতে চাই, বা আপনার এই জায়গাটার প্রতি ভালোবাসা তৈরি হলো, সেটা বুঝতে পারছিলেন? আচ্ছা, আবৃত্তির বিষয়। হ্যাঁ, শিল্পী হয়ে ওঠা মূল কথা যদি আচ্ছা, জিজ্ঞেস করি। আবৃত্তি চর্চার মূলধারার সঙ্গে আমার যুক্ত হওয়াটা হচ্ছে 2011 সাল থেকে। আচ্ছা। এটার পেছনে যে গল্পটা, সেটা হচ্ছে আমি তখন কলেজে উঠলাম। আমি যেহেতু আগে থেকে লেখালেখি করতাম এবং আগে আরো বেশি অনেকগুলো মানে অ্যাক্টিভিটির সঙ্গে ছিলাম আর কি, যেমন খেলাধুলায়, গ্রামের যে খেলাধুলায় ধারা বিবরণী। আমি বোধহয় এমন কোনো কণ্ঠ সম্পর্কিত কাজ নেই গ্রাম্য পরিবেশে যা আমি বাদ রেখেছি। আচ্ছা, মানে আমি নিজেই উপযাচক হয়ে আরো উৎসাহী হয়ে করেছি কাজগুলো। বাহ। আমার ভালো লাগতো। মসজিদে আজান দেয়া থেকে শুরু করে সেহরির সময় ডেকে দেয়া, কেউ মারা গেছে সেই সংবাদটাও আমি মাইকে বলেছি। এরপর খেলার ধারা বিবরণী, তারপর কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে সেটার ঘোষণা মাইকে রিকশায় চড়ে চড়ে। তো সে কারণে আমার গলাটা সম্পর্কে অনেকেই তখন জানতেন। আচ্ছা। আমার গলার স্বরের পরিবর্তনটা হয় মূলত কিশোর বয়সে যখন আমি আসি আর কি। তো 2011 সালে কলেজে আমাদের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক যে প্রতিযোগিতা ছিল, সেখানে আমি লেখালেখি করবার সময় ওই কলেজেরই একজন বড় ভাই, ওনার নাম বলবো আমি, হাফিজুর রহমান হৃদয়, জি। উনি সাংবাদিক। উনি ওনার মাধ্যমে আমি লেখাগুলো বিভিন্ন পত্রিকায় এবং ম্যাগাজিনে পাঠাতাম। তো হৃদয় ভাই আমাকে বললেন যে তুমি, তোমার কণ্ঠটা তো মোটামুটি সুন্দর এবং তুমি যেহেতু লেখালেখি করো, তুমি এই প্রতিযোগিতায় আবৃত্তিতে নাম দিতে পারো, আমার মনে হয় আচ্ছা, ভালো করবে। তো উনি বললেন আবৃত্তির কথা, আমি নাম দিলাম 3টায়। আবৃত্তিতে নাম দিলাম, এরপর স্ট্যান্ড আপ কমেডি যেটা কৌতুক, এবং হচ্ছে রচনা প্রতিযোগিতা। তো এরপর প্রতিযোগিতা হলো, আমি রচনা প্রতিযোগিতায় পেলাম না, কিন্তু স্ট্যান্ড আপ কমেডিতে যিনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি কৌতুকে নাম দাও, উনি ছিলেন ওই কলেজে টানা 6 বার 7 বারের চ্যাম্পিয়ন।
আচ্ছা। এবং আমি প্রথমবারের মতন ওনাকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলাম বাহ। আর কি। বাহ। এবং কবিতা আবৃত্তিতে রানার আপ হলাম কলেজে। তো ওই আবৃত্তি প্রতিযোগিতায় পারফর্ম করবার আগে যেটা হতো, আমাদের কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেজাউল করিম রেজা স্যার, যিনি আমার আবৃত্তি গুরু, উনি কি করতেন, আমাদেরকে একটু রিহার্সাল করে তৈরি করে নিতেন প্রতিযোগিতার জন্য। যেহেতু এটার জন্য একটু প্রমিত উচ্চারণের প্রয়োজন আছে, আবৃত্তির কিছু ব্যাকরণ আছে। সেই সময় উনি আমাকে নোটিস করেন আর কি। করবার পর তিনি আমাকে বলেন যে, মাহবুব, তোমার মধ্যে সম্ভাবনা আছে, তুমি প্রতিযোগিতার পরে আমার সঙ্গে যোগাযোগ করো। পরে আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং তারপর কথক আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে আমার যুক্ত হওয়া। এই হলো আপনার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু। এই যে আপনি বলছিলেন যে কণ্ঠস্বর বয়সন্ধিকালের সময় যে একটা পরিবর্তন, কিন্তু আবৃত্তি চর্চা না করলে কি আসলে কণ্ঠস্বরটা এই জায়গায় পৌঁছাতো? না, চর্চা তো অনেক বড় বিষয়। চর্চা সাধনার ব্যাপার, উপেক্ষা করবার কোনো রাস্তা নেই, এটা ধরে রাখতেই হবে এবং নিয়মিতভাবেই ধরে রাখতে হবে। না হলে তো কণ্ঠ ধরে রাখাও সম্ভব না, আবার কণ্ঠের যথোপযুক্ত যে ব্যবহারটা সেটাও করা সম্ভব না। কিন্তু বলছিলেন যে আপনার ভয়েস সুন্দর, সেটা মোটামুটি সবাই বুঝতে পারছিল। কারো যদি ভয়েস সুন্দর না হয়, সে কি আসলে আবৃত্তি করতে পারবে বা চর্চা করে এটা সম্ভব? আচ্ছা, এইখানে মানে ভয়েস সুন্দরের সংজ্ঞাটাকে একটু আমরা আলাদা করে দেখতে পারি। সেটা হচ্ছে কি, ভয়েস সুন্দর বলতে আমাদের ওই গ্রাম অঞ্চলে বা আমাদের এখানে তথাকথিত যে চিন্তা ভাবনা সবাই মনে করে যে কণ্ঠটা মোটা হলেই বোধহয় সুন্দর, এরকম। তবে আমার মনে হয় ওই ধারণা থেকে বের হয়ে আসা উচিত। অনেক বেশি চিকন গলা থেকেও খুব সুন্দর করে কথা বলা যায়, হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে সেটাকে পরিবেশন করা যায়। তো ভয়েস সুন্দর মানে শুধুমাত্র মোটা গলা সুন্দর নয়, এটা অনেকে আসলে একটা ধারণা সুন্দর করে, যদি সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। কিন্তু যাদের কণ্ঠস্বর সুন্দর, বা আপনি বলছিলেন যে একটু গতানুগতিক ভাবে দেখা যায় একটু মোটা হতে হবে, তারা তো আসলে অন্য সবার চেয়ে কিন্তু একটু এগিয়েই থাকে। কি মনে হয় আপনার, ভয়েস ওভার বা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা, তাই না? সেক্ষেত্রে যাদের কণ্ঠস্বর একটু চিকন, তাদেরকে তো আসলে খুব একটা কেউ একটা চান্স দিতে চায় না। বাস্তবতা এটাই বলে। এটা এগিয়ে থাকবার পেছনে কারণ হচ্ছে আমাদের শ্রোতারা কিছুটা দায়ী থাকবেন, এবং একই সঙ্গে যারা সুযোগ দিচ্ছেন না তারাও কিছুটা দায়ী থাকবেন। তার কারণ হচ্ছে, আমরা যদি সুযোগ দিই, সুযোগ না দিলে তো ওই জায়গাটা তৈরি হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, জায়গাটা তৈরি করবার জন্য আমরা যারা আসলে জায়গাটা করে মানে দিচ্ছি, তাদেরকে যারা শুনছি, তাদের ওই শুনবার যে কানটা, সেটাও তৈরি হতে হবে। একদমই তাই। আমরা সবসময় যেটা গতানুগতিক শুনি, সেখান থেকে বের হয়েও কিন্তু একটা ভিন্নভাবে কিন্তু উপস্থাপন করা যেতেই পারে। তো সুযোগটা আসলে সকলকেই দেওয়া উচিত। তবে আমাদের এই ধারণা থেকে বের হতে হবে যে যারা আবৃত্তি করে বা যারা আসলে ভয়েসের কাজ করে, তারা একভাবেই কথা বলেন বা মোটা ভয়েসই হতে হবে। এই জায়গাটা থেকে আসলে আপনারা যারা তরুণ আছেন বা যারা এখন আবৃত্তির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, তারা হয়তো এই বিষয়টা আরো ভালো বুঝবেন বা এই বিষয়টা নিয়ে আরো দেখবেন। আমরা আপনার প্রাতিষ্ঠানিক জায়গাটা নিয়ে আবার ফিরে, কি বলো, যেখানে শিখছিলেন সেখানে আসলে কি ধরনের পরিবর্তন হলো, কি মনে হলো যে আসলে শেখার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে? অনেক, বলার বাইরে। মানে এত অভিজ্ঞতা সেখান থেকে নিতে পেরেছি, এত আমার স্মৃতি, একদম স্মৃতির ঝুলি ভর্তি হয়ে আছে ওখান থেকে। অনেক কিছুর পরিবর্তন এলো। আমি আগে প্রমিত উচ্চারণ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সেখানে যুক্ত হওয়ার পর প্রমিত উচ্চারণ সম্পর্কে আমার মধ্যে ধারণা আসলো, এবং সাংগঠনিক চর্চা করলে শৃঙ্খলার কিছু ব্যাপার থাকে। একজন আর্টিস্টের মধ্যে কিছু শৃঙ্খলা থাকতে হয়, যেটা আমাকে ওখান থেকে গড়ে দেওয়া হয়েছিল। যেমন আমাদের সংগঠনের সব থেকে যে ব্যাপারটাকে গুরুত্ব দিতেন স্যার, সেটা ছিল যে গ্রুপ কলে তুমি আধা ঘন্টা আগেও আসতে পারো, অসুবিধা নেই, কিন্তু 2 সেকেন্ড পরে আসলেও তুমি আমার এখানে প্রবেশ করতে পারবে না। এবং আমার এমন অনেক দিন গেছে, মানে মোটামুটি বেশ কদিন গেছে, যে আমি হয়তো বা 1 মিনিট বা 1.5 মিনিট আমি দেরি করে ফেলেছি, এবং স্যারের বাসায় বারান্দায় সবাই রিহার্সাল করছে, চর্চা করছে, আমাকে স্যার সেখানে ঢুকতে দেন নাই। তিনি বারান্দার নিচে আমাকে দাঁড় করিয়ে রেখে টানা 4 ঘন্টা 5 ঘন্টা আমি ওখান থেকেই রিহার্সাল করেছি। এবং সেখানে আবার ধরেন শর্ত ছিল এরকম যে, তুমি যদি ওখানে দাঁড়িয়ে থেকে রিহার্সাল করতে পারো, কিন্তু যদি চলে যাও, সেই যাওয়াই শেষ যাওয়া। এবং এরপর কণ্ঠ সম্পর্কিত এবং স্বরচর্চার এই সমস্ত ব্যাপার, তারপরে সাংগঠনিক অগ্রজদেরকে কিভাবে
শ্রদ্ধা করতে হবে না হবে, কাকে আগে জায়গা তৈরি করে দিতে হবে, কিভাবে নির্মাণ করতে হয়, সেখানে কাকে কোন জায়গায় রাখবো না রাখবো, এরকম অনেক বিষয়ই সেখান থেকে আমার। কিন্তু একটা সময় যে পরিমাণ একনিষ্ঠতা ছিল, চর্চার একটা বিষয় ছিল, কি মনে হয় বর্তমানে কি সেই চর্চার যে ধারা কমে এসেছে, মানুষের মধ্যে মধ্যে একটু বেশি অস্থিরতা? হ্যাঁ, এটা 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 আসলে নির্ভর করছে আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা অনেক বেশি সহজ হয়ে যাবার কারণে যেটা হয়, অস্থিরতাটা আসলে, যদি অস্থিরতাটা এমন হতো যে সুন্দরের অস্থিরতা, অর্থাৎ আমি ব্যাপারটাকে সুন্দরভাবে গ্রহণ করতে চাই, আরো বেশি চর্চা করে জানতে চাই, সেই অস্থিরতাটা হলে তো কোনো কথাই ছিল না। অস্থিরতাটা হচ্ছে খ্যাতি পাবার অস্থিরতা এবং খুব দ্রুত ব্যাপার। কিন্তু আমার মনে হয় আবৃত্তি বা কবিতা সম্পর্কিত বিষয়ে ওই ধ্যান ধারণা থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসা উচিত। অন্যান্য শিল্প মাধ্যমের থেকে আবৃত্তি এমন একটা শিল্প মাধ্যম যেখানে জনপ্রিয়তার লোভ করা বা জনপ্রিয়তার জন্য দৌড়ানো, এটা করে কখনো আবৃত্তি করা সম্ভব নয় একদম। আমরা এবারে আরেকটা আবৃত্তি শুনতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমি ওপার বাংলার কবি সুবোধ সরকারের লেখা একটা সামাজিক ব্যাধি, বেকারত্ব। আচ্ছা। বিশেষত আমাদের দেশেও তো মানে ভীষণভাবে এটা আসলেই হয়ে আছে। বেকারত্ব নিয়ে লেখা কবিতা রূপম, এই কবিতাটা একটু পড়বার চেষ্টা করছি। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়ল উপকূলে, সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান? কোন আলহাদা 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরেই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁ দিকের গালে একটা কাঁটার দাগ আছে। চমৎকার, ভীষণ বাস্তবতার গল্প। একদমই তাই। আমরা আসলে এমন একটি বিষয় আমরা আসলে আবৃত্তি শুনলাম, দুজনেই আমার মনে হয় একটু স্তব্ধ হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে আসলে আমরা আবৃত্তি শুনছি, একবার প্রেম, শৈশব, একটা বাস্তবমুখী প্রেমের কথা যেমন বলছিলে লাবণ্য, তুমি কতজন প্রেমে পড়লো এই সুন্দর কণ্ঠস্বর? আচ্ছা, আমার বোধ হয় যে প্রেমে পড়েছে, অনেকেই প্রেমে পড়েছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সিংহভাগই তো আসলে আবৃত্তি, আমি তো দেখতে অতটা সুন্দর না, আমার আবৃত্তি শুনেই
হয়তো পছন্দ করতেন। তো যেটা হতো মানে আমি বিয়ের পর ব্যাপারটা আবিষ্কার করতে পেরেছি আর কি, আচ্ছা। আমার বিয়ের পর সেটা হচ্ছে কি প্রচুর মেয়ে পছন্দ করতেন, কিন্তু তারা ভাবতেন যে আমি সিঙ্গেল নই। মানে তাদের ধারণা ছিল যে আমি আসলে সিঙ্গেল থাকতেই পারি না, যে কণ্ঠস্বর তার সুন্দর বা আবৃত্তি করেন, শিল্প চর্চার সঙ্গে জড়িত, কবিতা লেখেন, কবি মানুষ, নারী এরা আকর্ষণের সিঙ্গেল প্রধান থাকতেই কেন্দ্র পারে না। মানে এরকম তাদের ধারণা ছিল আর কি। আচ্ছা। তো যেটা হলো বিয়ের পর আমি একজনের কথা বলি, একজন মেয়ে আমাকে টেক্সট করলেন হোয়াটসঅ্যাপে যে এটা কি হয়ে গেল, খুব ছোট্ট একটা মেয়ে আর কি, এটা কি হয়ে গেল। আমি মানে তার বার্থডে ছিল আমার বিয়ের পর পরই আচ্ছা। একটা ডেটে, তিনি বললেন যে অমুক দিন আমি ঠিক করে রেখেছিলাম আপনাকে আমি প্রপোজ করব বা আপনাকে আপনার থেকে আমার জন্য চাইবো, এটা সেটা, আর আপনি বিয়ে করে ফেললেন। হ্যাঁ, তো এতদিন কারোর খোঁজ খবর নাই, সবাই ধরে নিল যে আমি মানে সিঙ্গেল থাকতেই পারি না। Mingle। পরে মানে বিবাহের পর সবাই এসে জড়ো হলেন আর কি। তো এখন তো আর সম্ভব না। হ্যাঁ, এটা আপনার সহধর্মিণী কি এই গল্পটা জানে? হ্যাঁ জানে, আমি এগুলো বলি, আমরা মজা করি আর কি। শুধু সহধর্মিণীরা, মানে আমার পারিবারিক বন্ডিংটা খুবই খুব চমৎকার। চমৎকার। আমরা আব্বা আম্মা সহ দেখা যায় যে রাত ৩টা ৩:৩০ পর্যন্ত এটা আমরা আড্ডা ভীষণ দিই। জরুরি আসলে, পরিবারের মানুষগুলোর সাথে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভীষণ। থাকা। মনে হয় যে পারিপার্শ্বিক যত কিছুই হোক না কেন, পরিবারের সাথে শেয়ার করতে পারলে মনে হয় দিনের অর্ধেক কষ্টই আসলে দূর হয়ে যায়, অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। কবিতা শুনতে এত ভালো লাগছে, আবৃত্তি শুনতে আরেকটা এত শুনি, ভালো কি বলো? লাগছে। একদমই তাই, আমারও একই রকম অনুরোধ। শুনি আরেকটা। এবারে কোন কবিতাটি পড়া যায়? আচ্ছা, এবারে মুক্তিযুদ্ধের একটা কবিতা পড়ি। হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু একটু আগে অন্য ধাঁচের একটি কবিতা পড়লাম, আর আমাদের মানে কিছুদিন আগেই তো আমাদের আসলে স্বাধীনতার মাস চলে গেল। একদম, মার্চ। 26শে সেই জায়গা থেকে মার্চ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটি আবৃত্তির চেষ্টা নিশ্চয়ই। করছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝি শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য এক থুত্থুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই ত্যাজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। মুগ্ধ হয়ে সব কবিতা শুনছিলাম। এই যে আপনার নিজস্ব একটা কণ্ঠস্বর তৈরি হয়েছে, নিজস্ব প্রকাশভঙ্গি, বিশেষ করে আবৃত্তির ক্ষেত্রে কোন দর্শন আসলে আপনার মাথায় কাজ করেছে?
আবৃত্তির ক্ষেত্রে মানে আমাদের তো বলা হয়ে থাকে আবৃত্তি শিল্পটাই হচ্ছে মানে বোধের শিল্প, তাই না? মগজ থেকে তৈরি হয় আসলে। আমার মনে হয় যে আবৃত্তি চর্চার সঙ্গে সম্পৃক্ত থাকবার পেছনে এবং এই চর্চাটা অব্যাহত রাখবার পেছনে ওই যে সাংগঠনিক চর্চাটা তখন করলাম 2011 সাল থেকে, তখন থেকে এরপর জীবনের নানান চড়াই উতরাই সমস্ত কিছুকে ছাপিয়ে কবিতার সঙ্গে থাকা এবং থাকতে পারা। কবিতা তো আসলে জীবন ঘনিষ্ঠ সমস্ত কিছু ব্যাপার আমাদের জীবনের এবং জীবনের চারপাশের ব্যাপার স্যাপার। আমার মনে হয় যে ওই বোধের ব্যাপারটাই যে আমাকে প্রভাবিত করেছে এবং অনুপ্রাণিত করেছে থাকবার জন্য, মূলত আমাকে আটকে রেখেছে বলা যায়। আমি এখান থেকে বের হতে পারি। আমরা বের হতে চাই না, আমরা আসলে আরেকটা কবিতা শুনতে চাই এই মুহূর্তে। হ্যাঁ নিশ্চয়ই। আমি এই মুহূর্তে একটা চিঠি শোনাবো। চিঠির লেখক হচ্ছেন তন্ময় মোদক। আচ্ছা। চিঠির শিরোনাম জলের চিঠি এবং চিঠিটা খুব করুণ একটা চিঠি, প্রবাসী একজন প্রবাসীর বউয়ের যে বিয়োগ এবং সেই সম্পর্কিত ভালোবাসার বহিঃপ্রকাশ আর কি। জলের চিঠি। কেমন আছস বউ? বহুত দিন তরে দেহি না, জামু জামু কইয়া 2 বছর হইয়া গেল, দেশে যাওয়া হয় না। তোর লাইগা পরানটা খুব পোড়ায় রে। বুকের ভিতর যে জোয়ার ভাটা নদী আছিল সেইখানে অহন সাদা বালির উঁচা উঁচা সব ঢিবি। তোর সোয়ায় যে বুকে ঢল নামতো সেইখানে অহন চৈত্রের মাঠ। কেমন আছস বউ? কি করো সারাদিন? আমার কথা খুব মনে পড়ে, তাই না রে? আমি জানি বিয়ার প্রথম রাইতের কথা মনে আছে তোর। খাটের এক কোনায় ঘুমটা টাইনা গুটি সুটি কইরা বইয়া আসিলি। পায়ে আলতা, রূপার চিকন নুপুর, কোমরে বিছা, কি যে সুন্দর লাগতাছিল তরে, যেন কোনো হুর বইয়া আছে আমার সামনে। তুই কি অহনো বিয়ানে কুপি জ্বালাইয়া আলতা পরস? মেলা দিন আগে মায়ে কইছিল তোর একখান নুপুর নাকি ভাঙ্গা গেছে। আমি জানি নুপুর তোর খুব পছন্দের। দেশে আইবার সময় তোর লাইগা এক জোড়া ভালা দেখা নুপুর লইয়া আহুম। হেই নুপুর পইরা তুই সারা বাড়ি ঝমঝম ঝমঝম কইরা হাঁটবি। বউ, ও বউ কইয়া ডাক পারলে সুইটা চইলা আসবি আমার কাছে। উডানের আম গাছটাতে বান্ধা দোলনাটা কি অহনো আছে? পোড়ার ওই দিকে অহনো দোল খাস? এইবার দেশে আইলে ভালা কইরা একখান দোলনা বানায় দিমু তরে। চাঁদনি রাইতে তরে দোলনায় বসাইয়া পিছন থেকে দোল দিমু আমি। বাতাসের মধ্যে খোলা চুল পতাকার মতো উঠব। মাঝে মধ্যে কয়েকটা চুল আইসা আমারে আদর কইরা যাইব। চক্ষু বন্ধ কইরা চুলের সুবাস নিমু আমি। ভরা বাদল চলতেছে অহন। রাইতের বেলায় চুপি চুপি বেড়াইয়া যায় ম্যাঘ। কেন জানি আজকে চিঠি লিখতে বইলাম। মনের কথা তো আর কৈতরের ঠোঁটে কইরা লইয়া যাইতে পারে না। হেল্লাইগা চিঠিটা তোর কবরের উপরে রাখুন। নিশুতি রাইতে বৃষ্টির জলে ধুইয়া ধুইয়া আমার কথাগুলান কানে যাইব তোর। শুইনা মুখে আসল যাইবা হাসবি তুই। বুঝলি না রে বউ, বুঝলি না। তোর লাইগা পরানটা খুব পোড়ায় রে বউ। বুকের পাঁজর গুলান ভাইঙ্গা যাইতে চায়, ভাইঙ্গা যাইতে চায়। ভীষণ অসাধারণ, আবেগঘন। অসাধারণ। একটা হয় কি, এগুলো পড়লে তো আসলে আমরা আমাদের মতো করে পড়ি, কিন্তু যখন আসলে আপনার কণ্ঠে শুনছি আরো বেশি ভালো লাগছে আসলে। এবং আবৃত্তিকারের দায়িত্বটা আসলে সেখানেই, কবিদের চমৎকার সব কবিতা মানুষের কাছে পৌঁছে দেওয়া। একদমই আপনি তাই। একটা পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করলেন, সেই 2017-18 সালের কথা। তখন আপনার কবিতা শুনতাম, কাজ দেখতাম, আমরা একসঙ্গেই কাজ করতাম বলা যায় অনলাইনে, কিন্তু দেখা হতো না। আজকে আসলে দেখা হয়ে গেল এবং চমৎকার ভাবে মুগ্ধ হচ্ছে আপনার আবৃত্তির মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়াতে আসলে একটা সময় কবিতা আবৃত্তির প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ ছিল, প্রচুর শ্রোতা আমরা দেখতাম। এখন কিন্তু ওই জায়গাটা বেশ ড্রপ করেছে, কেন মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমার মনে হয় যে শ্রোতা কমেনি, শ্রোতা ঠিকঠাক আছে। যেটা কমেছে চর্চার জায়গাটা। আমরা যেমন মানে ওই তখন সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে আমরা আমাদের একটা চর্চার জায়গা করে নিয়েছিলাম। সেখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো, তারপরে আমরা নিয়মিত লাইভ করতাম বিভিন্ন পেজে, তারপর গ্রুপে, যেটা এখন আর হয় না। হ্যাঁ,
এখন হয় কি সবাই হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা পেজ চেষ্টা করে, গ্রুপগুলো চেষ্টা করে টাকা পয়সা কামানোর, যে কারণে দেখা যায় যে ওই জায়গাগুলো আগের মতন লাইভ বা প্রতিযোগিতা এটা সেটা এগুলো করা হয় না, তারা কন্টেন্টেই থেকে যায় আর কি। আর ওই যে শুরুতে আপনি কথা বলবার সময় তখন যেমনটা বললেন না যে এই যে অস্থিরতার ব্যাপারটা, হ্যাঁ, ওইটাও কিন্তু এখানে একটু বাজে প্রভাব ফেলছে। সবাই চেষ্টা করছেন নিজে নিজে মানে একদম স্টার হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার, যে একটু খ্যাতির জন্য পেছনে ছোটা, এই সমস্ত দিকগুলো মিলে টিম আসলে হয়ে এই কাজ জায়গাটাতে করাটা একটু খারাপ অনেকটা প্রভাব কমে গেছে। ফেলছে। একদম। চাকরি ছাড়ার গল্পটা একটু শুনতে চাই। কত বছর চাকরি করলেন এবং কখন ছাড়লেন, কেন ছাড়লেন, ছোট্ট করে। চাকরি ছাড়বার পেছনে কারণ ছিল মূলত আবৃত্তি। কারণ আমার একটা নীরব আন্দোলন ছিল, যেটা এখনো আছে। সেটা হচ্ছে, যারা আমার পরিচিত তারা জেনে থাকবেন যে আমি আমার জীবনে মঞ্চ বাদে, মানে এই যে আমি কখনো পারিশ্রমিক ছাড়া কোনো কাজ করিনি, সেটা আবৃত্তি হোক বা ভয়েস ওভার হোক। আমার খুব কাছের মানুষজনের থেকেও আমি পারিশ্রমিক নিয়েই তবে আবৃত্তি বা ভয়েস ওভারের কাজ করেছি। মানে যখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আবৃত্তি পোস্ট করি বা এই কাজগুলোর সঙ্গে জড়িয়ে যাই, সেটা 2017, 18, 16 তখন থেকে, একদম শুরু থেকেই। হ্যাঁ, তো যেটা হয় 2022, 23 সাল, 21 সাল, হ্যাঁ, এই সালগুলো আমার জীবনের জন্য, আমার এই প্রফেশনালিজমের দিক থেকে আবৃত্তির দিকটায় খুবই চমৎকার সময় ছিল। এবং একটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই, মানে আপনার যে জনপ্রিয়তা, মানুষের কাছে ছড়িয়ে পড়া, খুবই নিশ্চয়ই সহযোগিতা করেছে আপনাকে। ভীষণ রকম সহযোগিতা করেছে। এবং সেই জায়গায় যেটা হয়, ওই সময় আমি আসলে আবৃত্তি এবং ভয়েস ওভার থেকে আমার, যদি বলি কি বলবো এটাকে, পারিশ্রমিক বা রোজগার যাই বলি না তো, খুবই চমৎকার ছিল। আচ্ছা। এবং এটা আবৃত্তির জায়গা থেকে অনেকটা অকল্পনীয় রকমের বলা যায়। আমি এখানে আসলে উল্লেখ করতে চাই, উল্লেখ করা উচিত, আমি চাকরি করে আমি আসলে কিছু করতে পারিনি। সে টাকা আমি ট্যুর করতাম, ঘুরতাম, খাইতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, শেষ হয়ে যেত। ওই টাইমের আবৃত্তি এবং ভয়েস ওভারের পারিশ্রমিক দিয়ে আমি আমার গ্রামে জমি কিনেছি। আচ্ছা। এবং সেই জমির ওপর আমি একটা বাড়িও করেছি। সেই বাড়ির নামও আমার বুনোফুল নামে। মানে মোটামুটি সুন্দর, আমার 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 ইয়ার ভেতর থেকে, সাধ্যের মধ্যে থেকে যতটুকু নান্দনিক করা যায় এবং যতটুকু নান্দনিক পরিবেশে বাড়িটা করা যায় সেটা করেছিলাম। তো তার মানে বোঝা যাচ্ছে তখন আমার রোজগারটা মোটামুটি ভালো ছিল, যে কারণে ওই দিকটা বিবেচনায় রেখে আমি যেটা করলাম যে যেহেতু এখান থেকে আমার একটা ভালো রোজগার আসছে, তো কেন আমি চাকরির চাপটা মাথায় রাখবো। তখন চাকরিটা ছেড়ে দিয়ে যে এই আবৃত্তি চর্চার প্রতি আরো একটু সৎ থাকা, যেহেতু প্রফেশনালি করছি, তো কেউ যখন আমাকে দুটো টাকা দিয়ে যখন আমার থেকে আবৃত্তি করিয়ে নিচ্ছেন, আমার তো সেই মানুষটা এবং কবিতাটার প্রতি দায়বদ্ধতা আছে। সেই জায়গাটায় সৎ থাকাটা আমার মনে হয় খুব জরুরি। সেই তাড়না থেকেই চাকরি থেকে সরে আসা। প্রথম যখন আপনি দিলারা নাহার ওনার সঙ্গে দুজন কুজনে কবিতায় যে আবৃত্তি সন্ধ্যা করলেন, ওটা কেমন ছিল? না, নিঃসন্দেহে খুবই ভালো ছিল। বাবু আপা উনি কানাডায় থাকেন এবং কানাডায় উনি, কানাডা ও বাংলাদেশ দুদেশ মিলে তিনি খুবই প্রসিদ্ধ একজন আবৃত্তি শিল্পী, ভালো পরিচিতি আছে এবং খুবই জাস্ট কি বলবো যে উনি খুবই সুইট একজন মানুষ, ভীষণ ভীষণ মিষ্টি একজন মানুষ। উনি আমাকে প্রস্তাব করলেন এরকম একটা অনুষ্ঠান করতে চান। পরবর্তীতে আমরা অনুষ্ঠানটা করলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সেখানে কত সালের কথা ওটা? এটা হচ্ছে 2024 সালে সম্ভাব্য। এবং সেখানে আপনারা ভিডিওতে দেখবেন যে দর্শক সারিতে বাংলাদেশের সব আমাদের মানে স্বনামধন্য মানে আমাদের ভীষণ শ্রদ্ধেয় অগ্রজ যে মানুষজন, শিমুল মুস্তাফা আপনার সামনে বসে আছেন, আপনি আপনার আবৃত্তি শুনছেন, আপনি টানা 2-2.5 ঘন্টা তাকে শোনাচ্ছেন। ভাস্বর বন্দ্যোপাধ্যায় সেখানে মতো নিশ্চয়ই। হ্যাঁ, মানে আসলে ভীষণই ভালো লাগার একটা সময়। তবে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, কারণ এই বিষয়টা নিয়ে আমার মনে হয় খুব বেশি শিল্পীরা কথা বলে কিনা আমি জানি না, হয়তো এটা নিয়ে নানা রকম বিতর্ক হয়। বা আমি একটু বলতে চাই, আপনি বলছিলেন তখন যে খুব কাছের মানুষের কাছ থেকেও আপনি পারিশ্রমিক নিয়েছেন। এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয় একরকম, যে খুব কাছের মানুষরা ভাবে যে আমার এত কাছে, তাও আমার কাছে পারিশ্রমিক নেবে। কিন্তু সব মাধ্যমেই যদি পারিশ্রমিক থাকে, তাহলে শিল্পীরা কেন না? সেটাই, মানে
এবং ওই ভাবনাটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আমি আমার সোশ্যাল মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এই ব্যাপারটা নিয়ে প্রায়শই লিখি যে আপনার সঙ্গে আমার সম্পর্কটা আলাদা জায়গা, আমার আর কাজের জায়গাটা আলাদা। দুটোকে কখনোই গুলানো যাবে না, গুলালেই ঝামেলা। ঠিক আছে, আমি আপনার থেকে পারিশ্রমিক নিয়ে কাজটা করছি, আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমি 2 ঘন্টা পর আপনাকে কফি খাওয়াবো, এমন অনেক সময় হুট করে বললো একটা গান গেয়ে দাও বা একটা আবৃত্তি পড়ে শোনাও, বাট এটা তো আমাদের একটা এটা করতে গেলে এটা আমরা যারা প্রশ্রয় দিই, মানে আমাদের আর্টিস্টদের মধ্যে থেকে যারা প্রশ্রয় দেন, আমি আসলে তাদেরকে অনুরোধ করব এই জায়গাটা থেকে বেরিয়ে আসবার জন্য। কারণ এটা হয় কি, আমরা যেই শিল্প মাধ্যমটায় চর্চা করি সেটাকে সস্তা করে দেয়, অনেক বেশি সহজ করে দেয়, এবং তাতে করে যেটা হয় শিল্প মাধ্যমটাও সস্তা হয়ে যায় মানুষের কাছে, শিল্পীও সস্তা হয়ে যায়। মানুষ মনে করে যে আসলে চাইলে তো পাওয়া যাচ্ছে, কিন্তু একজন মাহবুবুর রহমান টুনু হয়ে ওঠা, এত শ্রম দিয়ে একটা কণ্ঠ তৈরি করা, সুদীর্ঘ শ্রমের কথা কেউই মাথায় রাখে না। এই পর্যায়ে আমরা আরেকটা কবিতা শুনতে চাই, যেহেতু একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এই পর্যায়ে আমি কবি কায়েস আহমেদের কুষ্ঠব্যাধি শিরোনামে একটি কবিতা পড়ব। খুব সাম্প্রতিক সময়ে এটি আমার ফেসবুক পেজে বেশ ভালো রকমের সাড়া ফেলেছিল আর কি। এই কবিকে নিয়ে আসলে খুব কম চর্চা হয়। কায়েস আহমেদ নামটার সঙ্গে অনেকেই পরিচিত না, খুব কম পরিচিত, কিন্তু এই কবিতাটা আমার ভীষণ পছন্দের একটি কবিতা, আমি এটি করবার চেষ্টা করছি। নিশ্চয়। কই যাও চন্দ্রমোহন, তোমার ক্ষেত, তোমার পুষ্কুন্নি, তোমার আম, জাম, কাঁঠাল, কলা, নারকেল ঘেরা বাড়ি, উঠম্ম হলুদ গাঁদা, নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ, গোয়াল ঘর, তোমার রাজ্যপাট ফালাইয়া রাইতের আন্ধারে কই যাও, কেন যাইতে হয়? বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে। দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে অধম্মের জন্ম হইল, মিথ্যা হইল অধর্মের সহধর্মিণী, দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহদরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল। লোভ ভগিনী গমন করে, ফলত তাহাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নাম্নী এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্রেশ্বর পণ্ডিত সেই কোন কালে সীতাখোলার ছাই হইয়া পঞ্চভূতে নিঃশ্বা গেছে, কথা মিশে নাই, মুনি ঋষি বাণী তো জগতে রইয়া যায়। দম্ভ আর মায়ার বিয়া আইজও হয়, লোভ নামের পুত্রের জন্মও কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন, রাইতের আন্ধারে 14 পুরুষের ভিটা ছাইরা নদীর জলে চক্ষের জল মিশাইয়া নির্বাসনে যাইতে হয়। ভাইসা যায় গো নদীর জলে প্রতিমা, ভাইসা যায়। বড় দুঃখ চন্দ্রমোহন, বড় কষ্ট, তবু মাটির বড় মায়া। রাত নাই, দিন নাই, মাথার ভিতরে, বুকের ভিতরে খালি পাড় ভাঙে, নদী খালি কলকল 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 কইরা বইয়া যায়। চন্দ্রমোহন, মনে পড়ে আশ্বিন মাসের সেই পূজা, ভরা বর্ষার আন্ধার রাইতে মাঠ বিল ভৈরা লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে ট্যাটা আর কোচ, মাছ, জলের জিন বড় তর পায়, আহারে মাছ। সেই নদী মনে পড়ে চন্দ্রমোহন, বর্ষার নদী, আশ্বিনের নদী, কাশবন, শীতের পিঠা, নবান্ন মনে পড়ে। তবে তবে কই যাও চন্দ্রমোহন, রাইতের আন্ধারে রাজ্যপাট ছাইরা, কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া? চন্দ্রমোহন, ইংরাজ গেল, কিন্তু তোমার কেন নির্বাসনে যাইতে হয়? ড্যাশ হইল জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়? ৭১-এর যুদ্ধের কথা মনে পড়ে, মানুষের কি কষ্ট, প্রাণের কি মায়া, লাখো লাখো মানুষ, রক্ত, আগুন, ভয়, কান্না, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। হায় রে স্বাধীন, আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি। আমগো চোখ নাই, শরীর নাই, কেবলই মাংসের তাল, হিংসার লোভের তাল। চন্দ্রমোহন, এখনো এত কিছুর পরও কেন নিজের শিকড়ে টান পড়ে?
এখনো কেন নিজের শিকরে টান পড়ে, এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা, দেশ তো স্বাধীন তবুও কেন তুমি হও ভীত। কেবল কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন। চমৎকার। শিহরিত হলাম। খুব ভীষণ ভালো একটা লাগছে। অসাম্প্রদায়িক বার্তা রয়েছে এই কবিতাটির মধ্যে। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমরা কবিতা শুধু আমরা পড়ি না, আসলে কবিতাকে ধারণ করি এবং আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এবং এই কবিতাটা আমার মনে হয় কি, যদিও দেশভাগের সেই প্রেক্ষাপটটাকে নিয়ে লেখা, কিন্তু আজও এখনো পর্যন্ত প্রাসঙ্গিক। একদম, আমাদের যে একদম। ধর্মীয় গোঁড়ামি, যে সাম্প্রদায়িকতা, দাঙ্গা এবং মানে ধর্মে ধর্মে যুদ্ধ লাগাবার যে সেই প্রচেষ্টা, বিষয়গুলো নিয়ে। সেটা এখনো প্রাসঙ্গিক। আমরা একটু বুনোফুল বাচিক বিদ্যালয় সেটা নিয়ে একটু ছোট করে শুনতে চাই। হ্যাঁ, আচ্ছা, বুনোফুল হচ্ছে আমার একটি সাংস্কৃতিক সংগঠন। বুনোফুল বাচিক বিদ্যালয় হচ্ছে তারই একটি অংশ। এটা 2 বছর হলো প্রায় প্রতিষ্ঠা করবার। এখানে একদম তরুণ প্রজন্মের আগ্রহ কেমন দেখছেন এখন? ভীষণ রকম, আমার এখন মাত্র 7ম ব্যাচের ক্লাস আচ্ছা। চলছে। বাহ, তাতেই আমার সদস্যের সংখ্যা মোটামুটি প্রায় 120-এরও বেশি হয়ে গেছে বোধহয়। এবং শুধু তরুণ প্রজন্ম না, আমার কাছে এই ব্যাপারটা না ভীষণ ভাল লাগে যে আমার এখানে সদস্য আছেন ধরেন 65 বছর বা 68 বছর বয়সী বাহ, সদস্য আছেন, তারা চর্চা চমৎকার করছেন। চমৎকার। এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। আর বুনোফুল হচ্ছে একটি অনলাইন প্রতিষ্ঠান, মানে আচ্ছা। আমরা ক্লাসগুলো করাই অনলাইনে, চমৎকার। চর্চা করি অনলাইনে, কিন্তু আমরা অফলাইনে অনুষ্ঠান করি, মানে আচ্ছা। মঞ্চে। কারণ আচ্ছা। আমি ওই যে আমার ওই সাংগঠনিক চর্চা বারবার ওই জায়গাটায় আমাকে ফিরে যেতে হচ্ছে। সেখান থেকে ওই ভিতটা আমার মগজে গড়ে দেয়া হয়েছে যে আমাদের আপনার সেই সময়ের শেকড় অভিজ্ঞতা আর হচ্ছে এই মঞ্চ। সময়ের অভিজ্ঞতা সব মিলিয়ে আপনি কাজ হ্যাঁ, হ্যাঁ। করছেন। মানে আমি মানি আমার শেকড় হচ্ছে মঞ্চ, যে কারণে অনলাইনে চর্চা করলেও আমি চেষ্টা করি আমার সঙ্গে যারা যুক্ত হন তাদের অভিষেকটা যেন মঞ্চে হয়, সরাসরি মঞ্চে। নতুন কুড়ির অভিজ্ঞতা কেমন ছিল? সেখানে আপনি বিচারক হিসেবে ছিলেন। ভীষণ ভালো, ভীষণ। এবং আমি কি বলবো, আমাদের দেশের শিশুরা যে এত দুর্দান্ত আবৃত্তি করে, আমার ভীষণ আফসোস হয় তাদের জন্য। মূলত বুনোফুল আমি গড়েছি আসলে মানে এখন যে চিন্তা ভাবনাটা আমি করি আর কি, আমি জানি না তাদের জন্য আমি কি করতে পারবো, কতটুকুন করতে পারবো, কিন্তু তারা এত বেশি সম্ভাবনাময়ী, এটা আসলে বলার বাইরে। আমি আঞ্চলিক এবং বিভাগীয় পর্যায়ে বিচারকের দায়িত্বে ছিলাম, খুলনা বিভাগীয় পর্যায়ে ছিলাম আমি। আমি বলি যে নতুন কুড়িতে সেরা 10-এ যে 10 জন ছিলেন আবৃত্তিতে, তার মধ্যে 4 জনই ছিল আমার বুথ থেকে। চমৎকার। এটা আপনার জন্য আসলে অনেক ভীষণ, বড় একটি হ্যাঁ। প্রাপ্তি এবং আমাদের খুব ভালো লাগলো আসলে আজকে আপনাকে পেয়ে, আপনার সঙ্গে খুব চমৎকার একটি সময় কাটিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য সব সময়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং নিঃসন্দেহে আপনাদের সময় ভালো কেটেছে মানে আমারও ভালো কেটেছে, এবং খুবই ভালো কেটেছে। খুব চমৎকার আড্ডা দেওয়া হলো আপনাদের একদম। সঙ্গে। ভালো থাকবেন।